আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটলের বিষয় কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, ব্যয়ের ধারণাসমূহ এবং প্রকারভেদ। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি 4টি সিলেবাসে দেওয়া হয়েছে, যেমন বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং, পিলি মাস্টার্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং এমবিএ ফাইনাল ইয়ার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর 6 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 4টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। ফরম্যাট নাম্বার 1 নর্মাল কস্ট শিট, ফরম্যাট নাম্বার 2 মিসিং অ্যামাউন্ট, ফরম্যাট নাম্বার 3 টেন্ডার কস্ট শিট, ফরম্যাট নাম্বার 4 প্রোডাকশন কস্ট রেশিও। এই অধ্যায়ের অঙ্কগুলি ছকের মাধ্যমে করতে হয়। তাহলে চলুন প্রথমে ফরম্যাট অনুযায়ী আমরা এক নজরে ছকগুলি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 নর্মাল কস্ট শিট, এই ফরম্যাটে আমাদের 4টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। 4টি রিকোয়ারমেন্টের জন্য 4টি ছক আমাদের প্রথমে দেখে নিতে হবে। রিকোয়ারমেন্ট নাম্বার 1 শিডিউল অফ কস্ট শিট, রিকোয়ারমেন্ট নাম্বার 2 কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, নাম্বার 3 কস্ট অফ গুডস সোল্ড এবং নাম্বার 4 ইনকাম স্টেটমেন্ট। আসুন এবার আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এক নজরে ছকগুলি দেখে নিই। শিডিউল অফ কস্ট শিট, ব্যয়ের তালিকা সংক্ষিপ্তভাবে এখানে দেখানো হলো। প্রথমে আমাদের মুখ্য ব্যয়গুলো লিখতে হবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, এনি আদার ডাইরেক্ট কস্ট। যে কোনো মুখ্য ব্যয়গুলো একত্রে করে এটি নাম দিতে হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরি ব্যয়। ফ্যাক্টরি সংক্রান্ত সমস্ত ব্যয়গুলি প্রাইম কস্টের সাথে যোগ করলে বের হয় প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের আবার নাম আছে 3টি: প্রোডাকশন কস্ট, ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট। যে কোনো একটি লিখলেই চলবে। প্রোডাকশন কস্টের সাথে এবার যোগ করতে হবে অফিস অ্যান্ড অ্যাডমিন এবং সেলিং অ্যান্ড মার্কেটিং। এই দুটি যোগ করলে টোটাল কস্ট অফ সেল তৈরি হবে, বিক্রয়যোগ্য ব্যয়। কস্ট অফ সেলসের সাথে যোগ করতে হয় প্রফিট অন সেল অথবা প্রফিট অন কস্ট। এটি পরিচয় দেওয়া থাকবে। প্রফিট যোগ করার পরে সেলিং প্রাইস বের হবে। এটি হলো কস্ট শিট। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্যের ব্যয় তৈরি করতে হলে প্রথমে র ম্যাটেরিয়াল, বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল যোগ পারচেস অফ র ম্যাটেরিয়াল। এই পারচেসটা নিট পারচেস, অর্থাৎ অনেক সময় পারচেসের সাথে পারচেস রিটার্ন থাকলে মাইনাস করতে হয়, পারচেস ডিসকাউন্ট মাইনাস করতে হয়, অমিটেড পারচেস থাকলে যোগ করতে হয়। এভাবে আর কি নিট পারচেস তৈরি করে আমরা যোগ করে নিয়েছি। নিট পারচেস যোগ করার পরে ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর প্রোডাকশন এটি পাওয়া যাবে। এখান থেকে আমাদের ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল মাইনাস করতে হবে, তাহলে র ম্যাটেরিয়াল কনজিউম বা র ম্যাটেরিয়াল ইউজ পাওয়া যাবে। র ম্যাটেরিয়াল ইউজের সাথে যোগ করতে হবে এনি আদার ডাইরেক্ট কস্ট, যেমন ডাইরেক্ট ওয়েজেস, প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস এবং চার্জেবল এক্সপেন্সেস, এনি আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। যোগ করার পরে এখান থেকে আমাদের মাইনাস করতে হবে, যদি প্রসেস দেওয়া থাকে ওপেনিং ওয়ার্কিং প্রসেস অ্যাট প্রাইম কস্ট। প্রাইম কস্ট লেভেলের ওয়ার্কিং প্রসেস থাকলে সেটি ওপেনিংটা যোগ করতে হয়, এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস অ্যাট প্রাইম কস্টের লেভেল থাকলে সেটা বিয়োগ করতে হয়। বিয়োগ করার পরে যেটি ফলাফল আসবে, এই ফলাফলটি র ম্যাটেরিয়াল কনজিউমের সাথে যোগ করে যে ফলাফল আমরা পাবো টোটাল মিলে, এটাকে বলা হবে প্রাইম কস্ট। এবার আসুন, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাওয়া যায়। ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে যদি থাকে তাহলে সেল অফ স্ক্র্যাপ থাকলে মাইনাস করে দিতে হয়, কস্ট যতটুকু সেভ হবে। মাইনাস করার পরে যে ফিগার থাকবে তার সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এবার আসুন 3 নম্বর রিকোয়ারমেন্ট, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মাত্র 2টি আইটেম যোগ বিয়োগ করতে হয়। যেমন পূর্বের আইটেম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এর সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হয় আর ক্লোজিং ফিনিশ গুডসটা বিয়োগ করে দিতে হয়, দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসে। ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিগিনিং ফিনিশ গুডস
পূর্বে যেটি ছিল এর সাথে অ্যাড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ পূর্বে রিকোয়ারমেন্ট 2 নম্বর থেকে নিয়ে আসা হয়েছে। এটা যোগ করে যে ফিগার পাওয়া গেছে এটাকে বলা হবে গুডস অ্যাভেলেবল ফর সেল। এই গুডস অ্যাভেলেবল ফর সেলের থেকে মাইনাস করতে হবে এন্ডিং বা ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। মাইনাস করার পরে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। এবার আসুন 4 নম্বর রিকোয়ারমেন্ট, ইনকাম স্টেটমেন্ট। এটি ছোট একটি সহজ ছক। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমরা জানি প্রথমে লিখতে হয় সেলস। সেলসটি প্রসেসপাতের সাপ্লাই দেওয়া থাকবে। এখান থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে শিখেছি। এই কস্ট অফ গুডস সোল্ডটি নিয়ে এসে আমাদের সেল থেকে বাদ দিতে হবে। দিলে আমরা পেয়ে যাব গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন থেকে মাইনাস করতে হয় সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিন এক্সপেন্স দুটি মাইনাস করলে আমরা পেয়ে যাব নেট প্রফিট। অনেক সময় সেলিং এবং অ্যাডমিন একত্রে থাকে না, তখন এর জন্য আমরা নিচে একটি ছক দিয়ে দিয়েছি। আমরা ছকটি দেখে আসি। সেলিং সংক্রান্ত ব্যয়, যেমন সেলিং এক্সপেন্স বিক্রয়ের সাথে জড়িত যে সমস্ত আইটেমগুলি আছে, যেমন ক্যারিজ আউটওয়ার্ড, ফ্রাইট আউটওয়ার্ড, অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্স, এই তালিকাটি দেওয়া হয়েছে সেল সংক্রান্ত সেলিং এক্সপেন্স। আর অ্যাডমিন, অফিস অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস, যেমন স্যালারি, অফিস এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ, এভাবে একটি তালিকা তৈরি করা হয়েছে। ইজি প্লাস আর নোটে আমি এই তালিকাটি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার আসেন, অনেক সময় নন অপারেটিং ইনকাম যদি থাকে তাহলে সেটি যোগ করতে হয়। নন অপারেটিং ইনকামগুলি একটি তালিকা করেছি। নন অপারেটিং এক্সপেন্স এটির একটি তালিকা দিয়েছি। এবং যে সমস্ত আইটেম কস্ট শিটের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, যেমন ফিনান্সিয়াল ইনকাম অথবা ফিনান্সিয়াল এক্সপেন্স, এগুলো উৎপাদনের সাথে জড়িত নয় বলে এটি অনেক সময় প্রশ্নপত্রে থাকে কিন্তু উত্তরপত্রে আসবে না। অনেক শিক্ষার্থীগণ না বোঝার কারণে ভুল করে এটি দিয়ে ফেলে। এজন্য আমি একটি তালিকা তৈরি করে ইজি প্লাস আর নোটে দিয়েছি। এই তালিকাটি এরকমভাবে লেখা আছে, যেমন ব্যাংক চার্জ, এনি ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ডেট, ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এভাবে আমি একটি তালিকা তৈরি করে দিয়েছি। এই আইটেমগুলো কখনোই কস্ট শিটের ভিতরে অন্তর্ভুক্ত হয় না। কেন অন্তর্ভুক্ত হয় না? কারণ এগুলি হলো ফিনান্সিয়াল এক্সপেন্সেস, অর্থাৎ এগুলো উৎপাদনের সাথে জড়িত নয়। আবার ফিনান্সিয়াল ইনকাম আছে যেগুলো কস্ট শিটের ভিতরে আসবে না, যেমন ইন্টারেস্ট রিসিভ, কমিশন রিসিভ, রেন্ট রিসিভ, শেয়ার ট্রান্সফার ফি রিসিভ, এই আয়গুলি উৎপাদনের সাথে জড়িত নয়। এজন্য এই আইটেমগুলো জানা থাকলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। শিক্ষার্থীগণ, এক নজরে আমরা ছকগুলি দেখলাম। এখানে 4টি রিকোয়ারমেন্ট আলাদা আলাদা হবে, ছকগুলি দেখে আসলাম। এবার আসি আমরা গাণিতিক সমস্যাগুলো, এই 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যা। তাহলে চলুন প্রথমে আমরা 1 নম্বর প্রবলেম থেকে শুরু করি। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। বিগত পরীক্ষায় দেখা যায় এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে। যেমন 1 নম্বর প্রবলেমটি আমাদের বইয়ের, এটি 2014 এবং 16 সালে এসেছে। প্রবলেম নম্বর 2 এটি 2015 সালে এসেছিল। প্রবলেম নম্বর 3 এটি আসছিল 2002 সালে। প্রবলেম নম্বর 4 2005 সালে এসেছিল। প্রবলেম নম্বর 5 2012 সালে এসেছিল। প্রবলেম নম্বর 6 এটি 2013 সালে এসেছিল। প্রবলেম নম্বর 7 এটি 2014 সালে এসেছিল। প্রবলেম নম্বর 8 2014 সালে দুটি প্রশ্ন এসেছে। প্রবলেম নম্বর 9 এটি 2015 সালে এসেছিল। প্রবলেম নম্বর 10 এটি 2016 সালে ফাইন্যান্স বিভাগে এসেছিল। পরবর্তীতে এরপরে 2 নম্বর ফরম্যাট চলে আসছে। তাহলে শিক্ষার্থীগণ, আমরা 1 নম্বর ফরম্যাট থেকে যে কোনো একটি অথবা দুইটি গাণিতিক সমস্যা ভালোভাবে শিখে নিই, বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আসুন প্রথমে আমরা 1 নম্বর প্রবলেমটি দেখি। প্রবলেম নম্বর 1, প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ে নিই। বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট। এটি কস্ট শিট তৈরি করতে হবে নিচের ইনফরমেশন দিয়ে। প্রথম বলা আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 লক্ষ টাকা। এটি আমাদের প্রাইম কস্টের উপাদান, প্রথমে বসাতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল বসিয়ে দিলাম 1 লক্ষ টাকা। পরের লাইন বলা হচ্ছে ডাইরেক্ট লেবার 80% অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ লেবার খরচ হবে ম্যাটেরিয়ালের 80%। তো যেহেতু ম্যাটেরিয়াল এখানে 1 লক্ষ আছে, তাহলে 1 লক্ষর 80% হয় 80,000 টাকা। 80,000 টাকা এবং 1 লাখ টাকা, এই দুইটি ছিল আমাদের মুখ্য ব্যয়।
যোগ করে আমাদের পেয়ে গেছি 1,80,000 টাকা প্রাইম কস্ট। এবার আসেন 3 নম্বর লাইন বলা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড 50% অফ লেবার। লেবারের 50%, লেবার খরচ হয়েছে আমাদের 80,000 টাকা, এর এবার 50% করলে হয় 40,000 টাকা। তাহলে প্রাইম কস্টের সাথে আমরা 40,000 টাকা যোগ করে পেয়েছি 1,80,000 এবং 40 2,20,000 টাকা। এটির নাম হলো প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপরে লাইন বলা হচ্ছে অফিস অন কস্ট 70% অফ ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যা হয়েছে তার 70% হবে অফিস এবং সেলিং হবে 50% অফ অফিস কস্ট, অফিসের আবার 50%। তাহলে আসুন প্রথমে আমরা অফিস খরচটি দেখাই। প্রোডাকশন কস্টের সাথে অফিস এক্সপেন্স 75% হবে ফ্যাক্টরির 75%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড হয়েছে এখানে 40,000 টাকা, 40,000 এর 75% হয় 30,000 টাকা। এটি হলো অফিস এক্সপেন্সেস অন ফ্যাক্টরি। সেলিং এক্সপেন্স অন কস্ট 50% অফ অফিস কস্ট। তাহলে অফিস এক্সপেন্স হয়েছে 30,000, তার 50% হবে সেলিং এক্সপেন্স 15,000 টাকা। তাহলে 30 আর 15 এই দুইটি যোগ করলে হয় 45,000 টাকা। 45,000 টাকা। আর আমাদের প্রোডাকশন কস্ট ছিল 2,20,000, 2,20,000 এর সাথে 45,000 টাকা যোগ করলে আসে 2,65,000 টাকা। এটি হলো কস্ট অফ সেলস। এরপরে লাইন বলা হচ্ছে প্রফিট 25% অফ সেল। শিক্ষার্থীগণ মনে রাখতে হবে এই প্রফিটটা অনেক সময় বলা হয় অফ কস্ট অথবা অফ সেল, অনেক সময় অন কস্ট অন সেল। তাহলে যেহেতু সেল বলেছে, তো সেল বলা থাকলে আপনি মনে করবেন যে সেল যদি 100% হয় আর প্রফিট যদি 25% হয়, তাহলে 100 থেকে 25% মাইনাস করলে 75% সমান কস্ট। অর্থাৎ আমাদের যে কস্টটা বের হয়েছে টোটাল কস্ট 2,65,000 টাকা, এটি হলো 75% এর সমপরিমাণ। তাহলে এই কস্টকে 2,65,000-কে 75 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করলে প্রফিট পাওয়া যাবে 88,333 টাকা। আর যদি বলা হতো প্রফিট 25% অন কস্ট, তাহলে কোনো ঝামেলাই করা হতো না, শুধুমাত্র 2,65,000-এর উপরেই 25% গুণ করলে আমাদের প্রফিট বের হতো। আশা করি আপনাদের মনে থাকবে। তাহলে অন কস্ট আর অন সেল এই দুইটি কথা যে কোনো একটি বলা থাকবে। অন সেল বললে 100 থেকে আপনি প্রফিটের পার্সেন্টেজ বাদ দিয়ে তারপরে সেটা দ্বারা ভাগ করে আর সেই পার্সেন্ট দ্বারা গুণ করে আপনি প্রফিট বের করতে পারবেন। যেমন যদি আবারও বলি, যদি এখানে বলা থাকতো 20% অন সেল, তাহলে আমরা কি করতাম? 20% অন সেল বললে এটাকে 80 দ্বারা ভাগ করতাম এবং 20 দ্বারা গুণ করতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার আসেন প্রফিট যোগ করার পরে আমাদের বের হয়েছে 3,53,333 টাকা। তাহলে সেল প্রাইস আমাদের পাওয়া গেল 3,53,333। এটি উত্তর, এটি আমাদের বের করতে বলা হয়েছিল কস্ট শিট। শিক্ষার্থীগণ এবার আসেন আরেকটা অঙ্ক আমরা দেখি। 2 নম্বর প্রবলেমটি আমাদের আগামী ক্লাসে আমরা 2 নম্বর প্রবলেমটি করব ইনশাল্লাহ। আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।